স্টুডেন্টস, ওয়েলকাম টু দিয়া ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের এসএলএসটি সাবজেক্টের ক্লাস নিয়ে। আজকে আমরা পলিটিক্যাল থিওরির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ডিসকাশন করব। এটা গ্রুপের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্লাসে বা এই পর্বে আমরা যে বিষয়গুলোর উপর ফোকাস করব, নাম্বার 1 অরিজিন অফ দি স্টেট সম্পর্কে আমরা জানবো। অরিজিন অফ স্টেটের মধ্যে অনেকগুলো থিওরির মধ্যে এভলিউশন থিওরি আমরা এর আগে পড়িনি, তো সেটা আমরা একটু দেখে নেব কি করে সেখানে গ্র্যাজুয়াল এভলিউশন থ্রু ফ্যামিলি, ট্রাইব এন্ড সোসাইটি ভূমিকা গ্রহণ করে, এন্ড বেসড অন কিনশিপ, রিলিজিয়ন, ওয়ার এন্ড পলিটিক্যাল কনসাসনেস, তো এগুলো বা কিভাবে কাজ করে। সেকেন্ড যে বিষয়টার উপর ফোকাস করবো আমরা আজকের এই ক্লাসে, সেটা হচ্ছে নেচার অফ দি স্টেট। আইডিয়ালিস্টিক থিওরি কি বলে নেচার অফ দি স্টেট সম্পর্কে, বিশেষ করে হেগেল এবং গ্রিনের বক্তব্য সম্পর্কে আমরা ফোকাস করব, এবং সেই সঙ্গে মার্কসিস্ট থিওরি রিগার্ডিং দি নেচার অফ দি স্টেট সেটা আমরা জানবো। এঙ্গেলস এর বক্তব্য সেখানে স্পেশালি আমরা ফোকাস করব। সেই সঙ্গে আমরা লেনিন সম্পর্কে জানবো, লেনিন কি করে আইডিয়ালিস্টিক থিওরি সম্পর্কে তার কি ধারণা ছিল, এবং সর্বশেষ আমরা গান্ধিয়ান থিওরি সম্পর্কে জানবো। গান্ধিয়ান থিওরির মধ্যে আমরা স্পেশালি ফোকাস করব নন ভায়োলেন্স, ট্রাস্টিসিভস এন্ড সেই সঙ্গে হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, সর্বদয়া, ওয়েলফেয়ার এটসেট্রা। সো এই হচ্ছে আর কি টোটাল আমাদের এই পর্বের বিষয়। তো আশা করছি সবাই ভালো করে প্রিপারেশন নিচ্ছ। চলো স্টার্ট করি। প্রথম বিষয়, অরিজিন অফ দি স্টেট। অরিজিন অফ দি স্টেট মানে কি? রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে আমরা অনেকগুলো তত্ত্ব পড়েছি, যার মধ্যে অন্যতম হচ্ছে আমরা আইডিয়ালিস্টিক থিওরি সম্পর্কে জেনেছি বা আদর্শবাদ। আদর্শবাদের পাশাপাশি আমরা সামাজিক চুক্তি মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ সেটাও আমরা দেখেছি। সেই সঙ্গে আমরা মার্ক্সবাদী ইডিওলজি দেখেছি। সো এইগুলো হচ্ছে সব আমাদের অরিজিন অফ দি স্টেটের মধ্যেকার বিষয়, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। আজকে আমরা স্পেশালি ফোকাস করব ইভলিউশনারি থিওরি, যেটা আমাদের সিলেবাসের মধ্যে অলরেডি মেনশন করা আছে। আমরা নর্মালি ইভলিউশনারি থিওরিতে কি দেখেছিলাম, আমরা লাইফ সায়েন্স পড়তে গিয়ে ছোটবেলায় পড়েছিলাম, নিশ্চয়ই ক্লাস 8-9 এ নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। সেখানে দেখেছিলাম যে কি করে বিবর্তনের মধ্য দিয়ে ডারউইন আলোচনা করেছেন যে যে বেটার সে একমাত্র এক্সিস্ট করে, এবং যারা বেটার নয়, যে প্রকৃতির সঙ্গে খাপ খাওয়াতে পারে না, সে অচিরেই তার বিনাশ ঘটে। তো এই রকম ভাবেই দেখো আমাদের এভলিউশনাল থিওরিরও কিন্তু একই রকম ভাবে অরিজিন অফ দি স্টেটকে ডিফাইন করেছে। এখানে বিবর্তনবাদ তত্ত্ব অনুসারে রাষ্ট্রের উৎপত্তি একটি ধীর এবং ধারাবাহিক বিকাশের ফল। ঠিক যেমন বিবর্তনবাদে আলোচনা করা হয়, এটি হঠাৎ সৃষ্টি হয়নি, বরং পরিবার, কুল, গোত্র, সমাজের মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী কেটে গিয়ে একটা সময় এটা বিকশিত লাভ করেছে, এবং আলটিমেটলি মডার্ন যে স্টেটকে আমরা দেখতে পাচ্ছি, সেই স্টেট ফর্মেশন হয়েছে। স্টেটের ফর্মেশনের এই যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে কি করছে, প্রাকৃতিক পদ্ধতিতে একদম একটা ধীর গতিতে প্রাকৃতিক পদ্ধতিতে ফর্মেশন অফ দি স্টেট সম্পর্কে আলোচনা করে দিয়েছে। এখানে ইভলিউশন থিওরি অফ দি অরিজিন অফ দি স্টেটে দেখছো, ফার্স্ট অফ অল ডিভাইন থিওরি অফ দি ডিভাইন অরিজিন, ট্রান্সফরমেটিভ থিওরি, ফোর্স থিওরি, ম্যাট্রিয়ার্কিয়াল থিওরি এবং কমন এগ্রিমেন্ট থিওরি। এত ধরনের থিওরি এভলিউশন থিওরির উপর বেস করে তৈরি হয়েছে। সো এই এভলিউশনাল থিওরি সম্পর্কে আরেকটু বিশদে আমরা জানবো। প্রথমে ফোকাস করবো আমরা কি স্টেজ অফ এভলিউশন, কিভাবে স্টেজ বাই স্টেজ আজকের দিনের এই মডার্ন স্টেটের ফর্মেশন হয়েছে। দেখো, প্রথমে একদম শুরুতে ফ্যামিলি কনসেপ্ট ছিল, কারণ ফ্যামিলি করতেই হয়েছে, কারণ যখনই মানুষের যে বেসিক একটা নিডস, যে আমরা বংশ বিস্তার করতে চাই, বংশ বিস্তার করতে গেলে তাকে মেলকে ফিমেলের সঙ্গে ডুয়েট করতে হয় বা ফিমেলকে মেলের সঙ্গে ডুয়েট করতে হয়। তাহলে পরিবারের কনসেপ্টটা কিন্তু বাই ডিফল্ট চলে আসে। ওকে, তাহলে গ্রুপ অফ পিপল, দুজন বা তার বেশি যখনই মেল ফিমেল হবে, তখনই সেখানে তারা বংশ বিস্তার করার জন্য তাদের ছেলে মেয়ে হবে, এবং সেখানে দেখবো সংখ্যাটা আস্তে আস্তে 2 থেকে 3, 4, 5, 6, 7, 8, তারপরে তারা বড় হবে, তাদের ছেলে মেয়ে তারা আবার বিয়ে করবে, সেখান থেকে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হবে। এইভাবে একটা গ্রুপ অফ পিপল তৈরি হবে, যে গ্রুপ অফ পিপলকে এখানে কি বলা হচ্ছে, ফ্যামিলি বলা হচ্ছে। তাহলে আমরা কি বলবো, গ্রুপ অফ পিপল is called family.
দ্য বেসিক ইউনিট অফ দি সোশ্যাল অর্গানাইজেশন, আমাদের সমাজের একদম বেসিক ইউনিট হিসেবে আমরা পরিবারকে ফাইন্ড আউট করি। পেট্রিয়ার্কিক অ্যাক্টেড অ্যাজ দ্য হেড, এবং সেখানে আমরা দেখতে পাবো যে পুরুষতান্ত্রিক আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষরাই সমাজের কিন্তু বা ওই ফ্যামিলির কিন্তু প্রধান হয়ে থাকে। একটা সময় যদিও আমাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল, তখন পরিবারের প্রধান মায়েরাই হতেন। এখন কিন্তু আমাদের পেট্রিয়ার্কিক সোসাইটি, যে কোনো কান্ট্রিতে দেখো সেখানে কিন্তু পেট্রিয়ার্কিক ওয়েতে বা পরিবারের যে মেল পার্সন তিনি কিন্তু প্রধান হিসেবে গণ্য হন। এরপরে যেটা আমরা ফোকাস করবো, দ্যাট ইজ ক্ল্যান, কালেকশন অফ দি ফ্যামিলিজ উইথ কমন অ্যানসেস্ট্রি। তাহলে এখানে দেখবো যে কিছু কমন কনসেপ্ট রয়েছে যেগুলোকে ফলো করা হয় ডে বাই ডে, এবং সেটাকে যখন একটা কালেকটিভ ওয়েতে সেটাকে গ্র্যান্ডেড করা হয়। এরপরে যেটাই ফোকাস করবো, ট্রাইব, লার্জার সোশ্যাল গ্রুপ উইথ কাস্টমস, রিলিজিয়াস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড লিডারশিপস। তো যখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ তারা একটা ডিফারেন্ট কাইন্ডের, একটা ইউনিক কাইন্ডের কাস্টমকে ফলো করবে, রিলিজিয়াস বিলিফ তাদের থাকবে, কিছু প্র্যাকটিস তাদের স্পেশালি কিছু ইউনিক প্র্যাকটিস থাকবে, তখন সেই পার্টিকুলার গ্রুপ অফ যে সোসাইটি তাদেরকে কিন্তু আমরা ট্রাইব বলে ইন্ডিকেট করব। গ্রুপ অফ কমিউনিটিকে আমরা ট্রাইব বলে গণ্য করব। এবং সোসাইটি কি? সোসাইটি হচ্ছে ঠিক তার পরের কন্ডিশন। তাহলে ফ্যামিলি থেকে তৈরি হচ্ছে একটা বংশ, বংশ থেকে তৈরি হচ্ছে একটা ট্রাইব, আর ট্রাইব আরো বেশি বিকশিত হয়ে তৈরি হচ্ছে সোসাইটি, যে সোসাইটিতে কি বলছে, ইমার্জেন্স অফ সোশ্যাল রুলস, কাস্টমস অ্যান্ড ডিভিশন অফ লেবার। তাহলে সেখানে আমরা দেখবো যে সমাজে বিভিন্ন রকম যে নিয়ম কানুন সেগুলোকে ফলো করা হচ্ছে, কাস্টমস একই ধরনের রীতি রেওয়াজ সেখানে ডে বাই ডে ফলো করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের যে কাজকর্মের মধ্যে যে বৈষম্য করা সেখানে করা হচ্ছে সোসাইটিতে। এই জন্য আমরা দেখতে পাবো বিভিন্ন, কেউ হয়তো কাঠের কাজ করে, কেউ হয়তো মাটির জিনিসপত্র তৈরি করে, কেউ হয়তো সেখানে গৃহকর্মের সঙ্গে যুক্ত, কাজকর্মের সঙ্গে যুক্ত করে, কেউ হয়তো গৃহ নির্মাণ করে। এরকম ভাবে বিভিন্ন রকমের যে সামাজিক বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলি কাঠুরে, আমরা বলি যে কেউ মৃৎশিল্পের কাজ করছে, বা কেউ হয়তো সেখানে ছুতোর মিস্ত্রির কাজ করছে। তো এরকম বিভিন্ন রকমের যে অ্যাক্টিভিটি সেগুলোকে ইন্ডিকেট করা হয়। এই সোসাইটির মধ্যে ডিভিশন তৈরি হয়। এবার সোসাইটির মধ্যে ডিভিশন তৈরি হচ্ছে, এবং এই সোসাইটি যখন আরো বড় হয়ে উঠছে তখন সেটা কিন্তু গ্রুপ অফ সোসাইটি হয়ে গিয়ে তাকে আমরা স্টেট বলে ইন্ডিকেট করছি। ফরমেশন অফ পলিটিক্যাল অর্গানাইজেশন। তো প্রথমত এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হবে, এর প্রধান উদ্দেশ্যই হবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা, এবং এখানে কি হবে, উইথ অথরিটি অ্যান্ড টেরিটরি। তাহলে সেখানে ক্ষমতা থাকবে, অথরিটি থাকবে, স্টেট মানে তার একটা অথরিটি মানে গভর্নমেন্ট, আর সেই সঙ্গে কি থাকবে, টেরিটরি থাকবে। নির্দিষ্ট টেরিটরি না হলে সে কার উপর খবরদারি করবে, কোন অঞ্চলের উপর করবে, সেই আইনি স্বীকৃতি তাকে থাকতে হবে। তাহলে সেই রকম ভাবে নির্দিষ্ট একটা টেরিটরির মধ্যে তার যে কন্ট্রোল করা সেটাকে এখানে ইন্ডিকেট করা হবে। তো এভাবে আমরা দেখতে পাবো যে স্টেজ অফ এভলিউশন, কিভাবে ওয়ান বাই ওয়ান পরিবার, তারপরে সেখান থেকে কুল, এবং সেখান থেকে গোত্র, তারপরে সমাজ, এবং সেখান থেকে রাষ্ট্রের সৃষ্টি হয়। এই স্টেজ অফ ফরমেশনটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এভাবেই কিন্তু আমাদের একটা সময় যেটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে তার যে ডেভেলপমেন্ট করে সে এখন স্টেটের পর্যায়ে পৌঁছেছে। কিভাবে স্টেজের ফরমেশন হলো আশা করছি বুঝতে পারলে। এবার দেখো আমরা মেন এলিমেন্টস গুলোকে আইডেন্টিফাই করব, যেটা হচ্ছে একটা বলতে পারো যে স্টেট ফরমেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমরা একটু আগে দেখছিলাম যে কিভাবে ব্লাড রিলেশন একটা বেসিক একটা বলতে পারবো একটা ইউনিফর্মিটি তৈরি করে। দ্য ব্লাড রিলেশন ফর্ম দ্য বেস অফ আর্লি পলিটিক্যাল ইউনিটস। সো ব্লাড রিলেশন হচ্ছে কি করছে, ব্লাড রিলেশন হচ্ছে প্রাথমিক রাজনৈতিক যে সংগঠন তার ভিত্তি তৈরি করে দিচ্ছে। সো কিনশিপ ইজ দ্য বেস অফ দ্য এন্টায়ার পলিটিক্যাল ইউনিটস। এন্ড সেকেন্ড ওয়ান, রিলিজিয়ন। সিমিলার রিলিজিয়াস বিলিফস তাদের মধ্যে একটা ইউনাইটেড কনসেপ্ট তৈরি করে, এবং সেখানে সামাজিক একটা প্রতিষ্ঠান হিসেবে রিলিজিয়ন কাজ করে। রিলিজিয়ন সেইভাবেই কিন্তু সমাজের বিভিন্ন মানুষকে ইউনাইটেড করে। আমরা দেখবো যে আমরা এটা খ্রিস্টানদের মধ্যে আমরা দেখতে পাবো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা নির্দিষ্ট দিনে, সপ্তাহে বিশেষ করে সানডেতে তাদের ছুটি থাকে, এবং সেই ছুটির দিনে তারা চার্চ ভিজিট করে। এবং এই চার্চে কিন্তু সব ধরনের মানুষ, ওই অঞ্চলে যারা গরিব মানুষ, বড়লোক, মধ্যবিত্ত, সবাই চার্চে ভিজিট করে। তো এইভাবে কিন্তু একটা কি হচ্ছে, একটা সামাজিক একটা আদান প্রদানের সুযোগ করে দিচ্ছে religious activity. So belief systems united people and justify leadership. এবং সেখানে কি হচ্ছে, ধর্মীয় বিশ্বাস মানুষকে একত্রিত করছে, এবং সেই সঙ্গে নেতৃত্বকে ন্যায়সঙ্গত করছে। অর্থাৎ তারা যে একটা নেতৃত্বের আন্ডারে থাকবে সেটাকে কিন্তু একটা বলতে পারবো যে ন্যায়সঙ্গত হিসেবে বিলিভ করতে তাদেরকে হেল্প করছে।
And next one হচ্ছে war and defense, need for collective protection brought unity। আমরা দেখবো আগে কি হতো, আগে যৌথ নিরাপত্তার প্রয়োজন ছিল, কারণ আমরা যদি একটুখানি পিছনের দিকে ফিরে তাকাই দেখবো ছোট ছোট কান্ট্রিগুলো তাদের একার পক্ষে তাদের দেশ নিরাপত্তা করাটা মুশকিলের, তখন তারা কি করছে পার্শ্ববর্তী আরো অন্য কান্ট্রির সঙ্গে সে কি করছে জয়েন করে তারা একটা ইউনাইটেড ফর্মেশন তৈরি করছে। কিভাবে আমরা দেখবো যে ওয়ার অ্যান্ড ডিফেন্সের জন্য কান্ট্রিগুলো তাদের মধ্যে কালেকটিভলি জয়েন করা এবং ইউনাইটেড হয়ে থাকার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে আমাদের রাষ্ট্রগুলোর নিজস্ব নিরাপত্তার তাগিদ থেকেই তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, ঐক্যতা তৈরি হচ্ছে, রাজনৈতিক চেতনা এই সব যখন তৈরি হয়ে গেল তখন এবার তাদের মধ্যে মনে হচ্ছে যে ও বাবা আমরা তো সব ইউনাইটেড হয়ে গেলাম, এবার তো আমাদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার কেউ থাকতে হবে, রাজনৈতিক পাওয়ারটাকে ব্যবহার করার জন্য, পাওয়ার রিলেশনের অ্যাক্টিভিটি করার জন্য তো কাউকে একটা থাকতে হবে। তাহলে সেই জন্য আমাদের দরকার একটা রাজনৈতিক নেতৃত্বের, এবং সেইভাবেই কিন্তু রাজনৈতিক চেতনা ধাপে ধাপে নেতৃত্ব এবং নিয়মের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি করে। এভাবে আমরা দেখব যে একটি রাষ্ট্র ব্যবস্থায় গুরুত্বপূর্ণ এই উপাদানগুলোই রাষ্ট্র ব্যবস্থা ফর্মেশনে করতে বা এভলিউশন থিওরি অনুযায়ী কোন একটি রাষ্ট্র ফর্মেশন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। Evolutionary theory highlights that the state is not a man-made artificial creation but a natural outcome of human social development। তাহলে বিবর্তনবাদ কোনো কৃত্রিম ব্যবস্থা নয়, এটা একটা বাই ডিফল্ট একটা কৃত্রিম অ্যাক্টিভিটি, যে কৃত্রিম অ্যাক্টিভিটিটা প্রত্যেকটা যারা লিভিং যেসব অ্যানিমালস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এবং এটা কিন্তু হিউম্যান বিইংস এর ক্ষেত্রে হয়েছে। সোসাইটির একটি আবশ্যিক অংশ হিসাবে একটা সময় যা ছিল ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু আস্তে আস্তে সেখানে জাতি মানে একটা নির্দিষ্ট বংশ, এবং বংশ থেকে আস্তে আস্তে সেটা একটি নির্দিষ্ট জাতি, এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে সোসাইটি, আর সোসাইটির আরো ঊর্ধ্বতন রূপ হচ্ছে স্টেট। এভাবেই কিন্তু ঠিক যেমন মানুষের বিবর্তন হয়েছে, আদিম মানুষ যেমন আমরা বাদর জাতীয় প্রাণী থেকে আমাদের মানুষের বিবর্তন হয়েছে, ঠিক তেমনি আমাদের এর সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের বর্তমান যে স্টেট, সেই স্টেট কিন্তু শুরু যে ফ্যামিলি হিসেবে ছিল, এই ফ্যামিলি কিন্তু বিবর্তিত হতে হতে আজকের দিনের একটি দ্রুত স্লথ পদ্ধতি ফলো করে একটা খুব ধীর গতিতে সমাজের বিকাশ ঘটিয়েছে, এবং সমাজ আস্তে আস্তে স্টেটে ফর্মেশন করেছে। তো এটাই হচ্ছে এভলিউশন থিওরি কনসেপ্ট। আশা করছি এটা বুঝতে পারলে পুরোটা সুন্দর করে যে কি করে এভলিউশন থিওরিতে অরিজিন অফ দি স্টেট ফর্মেশনের কথা বলা হয়েছে। চলো দেখে নেবো এখান থেকে একটি সম্ভাব্য প্রশ্ন হচ্ছে, which of the following factors contributed to the development of the state in evolutionary theory? নিম্নলিখিত কোনটি বিবর্তনবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র বিকাশে সহায়তা করে? অপশন আছে রিলিজিয়ন, কিনশিপ, ওয়ার অ্যান্ড ডিফেন্স, আর আছে অল অফ দি অ্যাবভ। সো আমরা যদি দেখি এখানে কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। আমরা একটাকে দেখছিলাম রিলিজিয়ান ইউনাইটেড হতে হেল্প করছে, বিশ্বাস তৈরি করতে সাহায্য করছে, পারস্পরিক বিশ্বাস তৈরি করছে। কিনশিপ আত্মীয়তা বা বলতে পারো যে বংশের যে রক্তের টান, সেই রক্তের টান তাদের মধ্যে বন্ডিং তৈরি করছে। এবং ওয়ার অ্যান্ড ডিফেন্স যুদ্ধ এবং নিজেকে নিরাপত্তা দেওয়ার যে তাগিদ, সেখান থেকে তাদের মধ্যে কিন্তু একটা স্টেট ফর্মেশন করার একটা ইচ্ছে তৈরি হচ্ছে, যে ইচ্ছেরই বহিঃপ্রকাশ হচ্ছে একটা সময় সেটা স্টেট ফর্মেশন করছে। এভাবেই এভলিউশন থিওরি কিন্তু প্রত্যেকটিকে রিলিজিয়ান, কিনশিপ, ওয়ার অ্যান্ড ডিফেন্স সবগুলোকেই বিবর্তনের অন্যতম সহায়ক উপাদান বলে উল্লেখ করেছে। সো রাইট আনসার শুড বি অল অফ দিস। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমরা ফোকাস করব, যেখানে বলছে which of the following best describe the evolutionary theory of the state? অর্থাৎ নিম্নলিখিত কোনটি রাষ্ট্রের বিবর্তনবাদী তত্ত্বকে সঠিকভাবে ব্যাখ্যা করে বা সঠিকভাবে প্রকাশ করে? তাহলে দেখো, স্টেট ওয়াজ ক্রিয়েটেড বাই গড, রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্টি। এটা কোন থিওরি বলে? ডিভাইন থিওরিতে বলে। তো ঐশ্বরিক মতবাদ যেটা আমরা পড়েছিলাম, সেই ডিভাইন থিওরি বা ঐশ্বরিক মতবাদে এটা রয়েছে। স্টেট ওয়াজ ফর্ম থ্রু কন্ট্যাক্ট, রাষ্ট্র চুক্তির মাধ্যমে তৈরি। এটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে বলে, সামাজিক চুক্তি মতবাদে এটা বলে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। হবস, লক, রুসোর আমরা পড়েছি। দেন স্টেট ডেভেলপড গ্র্যাজুয়ালি থ্রু আ সোশ্যাল ইনস্টিটিউশন। সো এটা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে বিকশিত করা, স্লথ গতিতে ডেভেলপ করা একটা অর্গানাইজেশন। সো অবশ্যই রাইট আনসার হচ্ছে অপশন সি। আর একটা আছে স্টেট ইজ আ রেজাল্ট অফ রেভলিউশন। সো দিস ইজ মার্কসিস্ট থিওরি। শেষেরটা হচ্ছে মার্কসিস্ট থিওরি। মার্কসিস্ট থিওরি বলে রাষ্ট্র
আসলে শ্রেণী শোষণের জন্য এক্সিস্ট করছে। তো রাষ্ট্র একটা সময় কি হবে, রেভলিউশন হবে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হবে, যা কিনা নতুন সমাজ ব্যবস্থাকে সৃষ্টি করতে সাহায্য করবে। এটা বলে মার্কস আসলে রাষ্ট্রের সমালোচনা করেছেন। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় আরেকটি প্রশ্ন এখানে ইন্ডিকেট করছি, হোয়াট ইজ দ্য মেইন বেসিস অফ আর্লি পলিটিক্যাল ইউনিটস ইন এভলিউশনারি থিওরি? বিবর্তনবাদী তত্ত্ব অনুযায়ী প্রাথমিক রাজনৈতিক এককের মূল ভিত্তি কি ছিল? ইকোনমিক ইন্টারেস্ট, নাকি মিলিটারি পাওয়ার, নাকি কিনশিপ এন্ড ব্লাড রিলেশনশিপ, নাকি জিওগ্রাফিক্যাল টেরিটরি? সো অবভিয়াসলি এখানে আত্মীয়তা এবং রক্তের সম্পর্ক হচ্ছে প্রাথমিক ইউনাইটেড হওয়ার, বন্ডিং, অর্থাৎ মানুষ জন্মে জন্মে তার মধ্যে বংশগত যে টান, সেটা দিয়ে তার কিন্তু প্রথম ইউনাইটেড হওয়ার কনসেপ্টটা তৈরি হয়, এবং আস্তে আস্তে সেটাই ইন ফিউচার আরো বৃহত্তর রূপ লাভ করে। এভাবেই কিন্তু আমরা দেখবো যে পলিটিক্যাল ইউনিটস হিসেবে এভলিউশন থিওরি কাজ করছে। থিওরিজ অফ দি স্টেট, বিভিন্ন রাষ্ট্রতত্ত্বের পরে আমরা ফোকাস করব বিভিন্ন রাষ্ট্রতত্ত্ব। বিভিন্ন রাষ্ট্রতত্ত্ব বলতে কি বোঝায় একটুখানি আমরা ফোকাস করি। তোমরা জানো যে স্টেট মানে হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যার কাজ হচ্ছে বহুমুখী কাজকর্ম রয়েছে। মেনলি 4টে উপাদান নিয়ে তৈরি হয় এই বডি, যার মধ্যে অন্যতম হচ্ছে টেরিটরি বা এলাকা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বা উপাদান হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। তৃতীয় উপাদান হচ্ছে এখানে সরকার বা গভর্নমেন্ট। এবং চতুর্থ উপাদান হচ্ছে এখানে সভারেন পাওয়ার বা সার্বভৌম ক্ষমতা। তাহলে এভাবে কোন একটি রাষ্ট্রে ফরমেশনের ক্ষেত্রে যে প্রধান 4টি উপাদান, সেই উপাদানের থ্রু দিয়ে কিছু বেসিক চিন্তাধারা তৈরি হয়। এই চিন্তাধারা সম্মিলিত ভাবে একটি নির্দিষ্ট ঘরানার তত্ত্বের সৃষ্টি করে। উদাহরণ হিসেবে মার্ক্সবাদী তত্ত্বের কথা আমরা বলতে পারি। মার্ক্সবাদী যে অ্যাপ্রোচ বা মার্ক্সবাদী যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন আলোচনা করে, এবং তারই বহিঃপ্রকাশ হচ্ছে একটা সময় সেটা মার্ক্সবাদী তত্ত্বে রূপান্তরিত হয়। এভাবেই কিন্তু আমরা থিওরিজ অফ দি স্টেটকে ডিফাইন করতে পারি। তো এরকম ভাবে আমরা কি কি থিওরিজ আমাদের পড়তে হবে একটু দেখে নিই। থিওরিজ অফ দি স্টেটের মধ্যে প্রথমে আদর্শবাদী তত্ত্ব আমরা ফোকাস করবো, আইডিয়ালিস্টিক থিওরি। রাষ্ট্রের আইডিয়ালিস্টিক থিওরিতে অন্যতম যে রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমাদের পড়তে হবে, হেগেল। তিনি বলছেন যে স্টেট ইজ রিয়েলাইজেশন অফ দি এথিক্যাল স্পিরিট, ইট ইজ দ্য হাইয়েস্ট এম্বডিমেন্ট অফ রিজন। আমরা আদর্শবাদের বেসিক কনসেপ্ট পড়েছি। আদর্শবাদ বলে যে সবকিছুকে ন্যায় পরায়ণতার মাধ্যমে প্রমোট করতে হবে, সবকিছুর একটা আইডিয়ালিটি থাকবে, এবং ন্যায়কে সব থেকে শেষে রাখা হবে, ন্যায়কে সব থেকে উপরে রাখা হবে, এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে, এথিক্যাল কনসেপ্টকে ফলো করতে হবে। অর্থাৎ কোনটা সঠিক কোনটা সঠিক নয়, যুক্তি দিয়ে সেটাকে ফাইন্ড আউট করতে হবে, যুক্তির উপর বেস করে যাবতীয় কাজকর্ম পরিচালনা করতে হবে। দ্বিতীয় যে রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমরা পড়বো, টি.এইচ. গ্রিন, যিনি বলছেন যে দ্য স্টেট প্রমোটস পজিটিভ ফ্রিডম অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। তার মানে রাষ্ট্র ইতিবাচক স্বাধীনতা যেমন দেয়, তেমন নৈতিক বিকাশে সাহায্য করে। ঠিক অ্যারিস্টটলের আলোচনাতেও আমরা পেয়েছিলাম এরকম। অ্যারিস্টটল বলতেন যে নৈতিক প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র, এবং সেই নৈতিক প্রতিষ্ঠান থেকে তার নৈতিক বিকাশ মানুষ যে করবে, সেটাই কিন্তু এই রাষ্ট্রের প্রধান ফাংশনের মধ্যে পড়ে। এখানেও একই রকম ভাবে গ্রিন সেরকম কথাই বলছেন, এবং তিনি ইতিবাচক স্বাধীনতার পাশাপাশি রাষ্ট্রের উদ্দেশ্য ব্যক্তি বিকাশে সহায়তা করবে সেটার কথাও বলছেন। রাষ্ট্রের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ব্যক্তির বিকাশ। কি বিকাশ? নৈতিক বিকাশ। তার এই নৈতিক বিকাশ, তার এথিক্যাল বিকাশের দিকে তার কিন্তু কাজ থাকবে, এবং সেটার ডেভেলপমেন্ট করাই তার অন্যতম উদ্দেশ্য হবে। এভাবেই টি.এইচ. গ্রিন স্টেটকে ডিফাইন করছেন। নেক্সট চলে আসবো আমরা পরের পোর্শনে, মার্কসিস্ট থিওরিতে ফোকাস করব। মার্কসিস্ট থিওরি বলছে, ফ্রেডরিক এঙ্গেলসের যে বক্তব্য, স্টেট ইমার্জ টু মেইনটেইন ক্লাস ডমিনেশন, ইট ইজ নট ইটার্নাল। তাহলে রাষ্ট্র শ্রেণী আধিপত্য বজায় রাখার জন্য তৈরি হয়েছে, এটি চিরস্থায়ী নয়। স্বাভাবিকভাবে রাষ্ট্র চিরস্থায়ী নয়, এটা মার্ক্সবাদ বলছে। কারণ মার্ক্সবাদী তত্ত্ব সবসময় মনে করে যে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে যখন শ্রেণীহীন সমাজ ব্যবস্থা তৈরি হবে, এবং মার্ক্সবাদ সেই রকম ভাবে সোসাইটি কিন্তু
ইকুয়ালিটি নিয়ে আসতে চায়, সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের উবে যাওয়ার যে তত্ত্ব তা কার্ল মার্কসের তত্ত্বের মধ্যে পাই। ফ্রেডরিক এঙ্গেলসেরই বক্তব্য, একটা সময় এই রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন থাকবে না, কারণ ক্লাসলেস সোসাইটি তৈরি হবে। রাষ্ট্র আছে এই জন্য যাতে সেখানে সাপ্রেস ক্লাসকে রুলিং ক্লাস আরো বেশি করে শোষণ করতে পারে। তাই শোষণের হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে কি করতে হবে? অ্যাবলিশ করতে হবে। আর রাষ্ট্রের অ্যাবলিশন এটা একটা ইটারনাল কনসেপ্ট, যেমন রাষ্ট্র অতীতে ছিল না, এখন রয়েছে, আবার ভবিষ্যতেও থাকবে না। এই বলতে পারো যে ভবিষ্যৎবাণী মার্ক্সবাদী তত্ত্বে করা হয়। অন্যতম ভিআই লেনিন, অন্যতম মার্ক্সবাদী তাত্ত্বিক হিসেবে তিনি বলছেন, দ্য বুর্জুয়াস ইউজ দ্য স্টেট অ্যাজ দ্য টুল ফর এক্সপ্লয়টেশন। তাহলে বুর্জুয়ারা কি করে? এটাকে একটি শোষণের একটি যন্ত্র হিসেবে ব্যবহার করে, শোষণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। and it must be overthrown for proletariat dictatorship। এবং এটা কি হচ্ছে? এটা হচ্ছে শ্রমিক শাসনের জন্য এটিকে ধ্বংস করতে হবে। অর্থাৎ যদি শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে হয়, যদি শ্রমিকদেরকে শোষণের হাত থেকে রক্ষা করতে হয়, তাহলে প্রোলেতারিয়েটদের যে এক নায়কতন্ত্র সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। একমাত্র প্রোলেতারিয়েটদের এক নায়কতন্ত্রই পারবে এই শোষণের হাত থেকে শ্রমিকদেরকে রক্ষা করতে। সো এভাবে হ্যাভস এন্ড হ্যাভস নটের যে ফারাক সেটা টেনে দিয়েছে, এবং হ্যাভস নটের হাতে আলটিমেটলি এই সরকারি ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা দেওয়ার কথা এখানে লেনিন কিন্তু বলছেন। এভাবেই কিন্তু এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা লেনিন বলছেন। লেনিন আরেকটি খুব ভালো কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে সাম্রাজ্যবাদের ঘনীভূত রূপ হচ্ছে আমাদের পুঁজিবাদের ঘনীভূত রূপ হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ তিনি সাম্রাজ্যবাদকেও এই আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে কানেক্টেড করেছিলেন। যেরকম সাম্রাজ্যবাদে আমরা দেখেছিলাম, সাম্রাজ্যবাদী অ্যাক্টিভিটি মানে কি? কোন একটি রাষ্ট্র সে নিজের রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে অন্যের রাষ্ট্রের অ্যাক্টিভিটিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী অ্যাক্টিভিটি সে প্রমোট করে। এবং এখানে আমরা দেখব কার্ল মার্কসের তত্ত্বের মধ্য দিয়ে লেনিন কিন্তু বুঝিয়েছেন যে কিভাবে আধুনিক যুগে এই সাম্রাজ্যবাদের যে রূপ সেটা পরিচালিত হচ্ছে কার মধ্য দিয়ে? এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার থেকেই তার সৃষ্টি। যেমন একটা এক্সাম্পল হিসেবে লেনিন বলছেন যে একটি রাষ্ট্রের তার যাবতীয় যে উৎপাদন, সেই উৎপাদনের ক্ষেত্রে দুজন, তিনজন, চারজন যারা মালিক শ্রেণী তারাই যাবতীয় উৎপাদনের মালিক হয়ে বসে আছে, এবং সেই সমাজের একটা হিউজ পপুলেশন তাদের সেই কলকারখানায় কাজ করছে। এখন এই কলকারখানায় তারা কাজ করার মাধ্যমে এটা একটা সামাজিক রূপ লাভ করেছে, কিন্তু সামাজিক রূপ লাভ করে কি হবে? আলটিমেটলি শোষণ তো করছে সেই মালিক শ্রেণী। তাহলে সেই সোসাইটির সেই হিউজ পপুলেশন যারা কিনা নির্দিষ্ট কিছু কলকারখানায় কাজ করছে, সেই কলকারখানাগুলো আস্তে আস্তে তারা ফুলে ফেপে আরো বড় হচ্ছে, এবং এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আরো বেশি করে নতুন মার্কেটের প্রয়োজন হচ্ছে। নতুন মার্কেটের পাশাপাশি কাঁচামালের প্রয়োজন হচ্ছে। এই নতুন মার্কেট বলো বা কাঁচামাল, এগুলো কিন্তু একটি রাষ্ট্রের গণ্ডির মধ্যে যদি লিমিটেড থাকে সেটা কিন্তু পসিবল নয়। সময়ের সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বের যে অন্য দেশেও যেতে হয়, এবং এই অন্য দেশে যেতে গিয়ে তখন সে দেখছে সেই দেশের নিয়ম কারণে সে আটকে যাচ্ছে। তখন আমরা জানি লিবারাল কনসেপ্টে কি পড়েছিলাম? লেজি ফেয়ারি থিওরি। লেজি ফেয়ারি থিওরি বলে যে উদারনৈতিক কনসেপ্ট, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতি। এই অবাধ বাণিজ্য নীতি আরো বাড়াবাড়ি হয় নয়া উদারনীতিক তত্ত্বে, এবং এইভাবে নয়া উদারনীতিক তত্ত্বের এই অবাধ বাণিজ্যের কনসেপ্টটি সাম্রাজ্যবাদী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। এবং আমরা দেখবো আজকে গোটা বিশ্বের সব কান্ট্রি বিশ্বায়নের থ্রু দিয়ে একসঙ্গে ইউনাইটেড। আজকে ভারতবর্ষের কোন একটি প্রোডাক্টের কোনো ডিমান্ড বাড়লে বিদেশের কোন একটা কলকারখানা সেখানে কিন্তু সেই প্রোডাকশনটা আরো বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এই সব অ্যাক্টিভিটি, যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি আবার সেই করোনার মতো একটা কন্ডিশন তৈরি হচ্ছে, বেশ কিছু জায়গায় করোনা আমরা খবর পাচ্ছি। তো করোনার অ্যাক্টিভিটি বেড়ে যায় মানে কি? যেসব কোম্পানিগুলো করোনার সময় ফুলে ফেপে বড় হয়েছিল, বিশেষ করে যেগুলো ফার্মাটিক্যাল কোম্পানি এবং যেগুলো বিভিন্ন যে স্যানিটাইজেশন সংক্রান্ত যে কোম্পানিগুলো রয়েছে, তাদের যে ব্যবসা বাণিজ্য যেভাবে ফুলে ফেপে বড় হচ্ছিল, সেই বড় হওয়াটা কিছুটা হলো এখন স্থিমিত আছে। আবার যদি স্প্রেড করে আগের মতো, তাহলে আবার সেই ব্যবসা বাণিজ্য বাড়বে। তাহলে দেখো কোন একটা কান্ট্রিতে করোনার মতো অ্যাক্টিভিটি হয়তো বিদেশের কোন একটা কান্ট্রিতে ওই সংক্রান্ত কোন একটা প্রোডাকশন আবার বাড়িয়ে দিচ্ছে। হয়তো একটা সিম্পলি প্রোডাকশন আমি বলছি, আমরা এখন কিন্তু আর মাস্ক ইউজ করি না, কিন্তু ডিউরিং করোনা পিরিয়ড আমরা মাস্ক ইউজ করলাম। এক একজনের বাড়িতে 4টে 5টা 6টা 10টা করে মাস্ক ছিল, এবং সেই মাস্কগুলো আস্তে আস্তে আমরা হয়তো ছিঁড়ে গেছে বা ব্যবহার না করতে করতে নষ্ট হয়ে গেছে। এখন যদি আমাদের এখন করোনার মতো গাইডলাইন সরকার টেনে দেয় যে সবাইকে রাস্তায় মাস্ক পরে বেরোতে হবে, আজকে ভারতবর্ষে
ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে প্রায় 150 কোটি। তার মানে প্রত্যেক দিন যদি 150 কোটির মধ্যে 50 কোটি মানুষকে আমি বাইরে বের করি, তাহলে কিন্তু 50 কোটি মাস্ক বিক্রি করতে হবে। 50 কোটি মাস্কের মিনিমাম প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে ওই টাকাটা কিন্তু একটা ইন্টারেস্ট বা ওই টাকাটার একটা জিএসটির পার্ট কিন্তু সরকারের ঘরে ঢুকবে। তাহলে এই প্রত্যেকটা বিষয় ইন্টার কানেক্টেড। এবং এই আমরা দেখবো যে জিও কোম্পানি একটা সময় মোবাইলে মারাত্মক রকমের একটা ডেটা ক্ষেত্রে একটা মারাত্মক বিপ্লব এনেছিল। ডেটা পুরো একটা বছর ফ্রি দিয়ে দিয়েছিল, যে যে যা খুশি ডাউনলোড করবে, যা কিছু নেটে দেখবে সব ফ্রি। এবং সে ফ্রি এর যে অভ্যাসে আমরা কি করলাম, ফ্রি এর অভ্যাসে আমরা পুরো অভ্যস্ত হয়ে গেলাম। আগে 1 জিবিতে সারা মাস চলে যেত, এখন 10 জিবিতে পার ডে সকাল থেকে রাত অব্দি ঘুমানো যাওয়া পর্যন্ত থাকছে না, যেটা আবার কিনতে হচ্ছে। তাহলে এই যে অ্যাক্টিভিটি, এটা যেই শুরু হলো, সঙ্গে সঙ্গে ফরেন কান্ট্রি যারা এরকম 4G 3G মোবাইল ফোন বিক্রি করতো, তারা 4G ফোনের বিক্রি আরো বাড়িয়ে দিচ্ছে। আবার কোন একটা কোম্পানি 5G ইন্টারনেট ফ্রি করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফরেন কান্ট্রিতে 5G হ্যান্ডসেটের ম্যানুফ্যাকচারিং বেড়ে যাচ্ছে। এই অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সাম্রাজ্যবাদী অ্যাক্টিভিটি। এবং এগুলো কি? এগুলো আলটিমেটলি তো পুঁজিবাদী অ্যাক্টিভিটি। পুঁজিবাদী অ্যাক্টিভিটি তাদেরকে সাম্রাজ্যবাদী অ্যাক্টিভিটিতে শিফট করছে। আর সাম্রাজ্যবাদী অ্যাক্টিভিটি গুলো এখন আর সেই আগের মতো নয়, যে সেই ব্রিটিশদের সেই ব্যবসায়িক দ্বন্দ্ব আস্তে আস্তে রাজদণ্ডে পরিণত হলো, সেই কনসেপ্ট এখন আর নেই। এখন একদম কনসাসলি বলা হয় যে আমরা ব্যবসায়ী করব, আমরা কোনো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করব না, কারণ দরকারই নেই। এখন বিভিন্ন কোম্পানিগুলো পাবলিককে নিয়ন্ত্রণ করে নিচ্ছে। দেশের পাবলিককে যদি নিয়ন্ত্রণ করে নেয়, তাহলে সেই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করার তো প্রয়োজন নেই, কারণ আলটিমেটলি সরকারকে তো পাবলিকের কথা শুনে কাজ করতে হবে। তাহলে সেই সব ভাবে কিন্তু বিভিন্ন ওয়ে আছে, যে ওয়ে গুলোতে এই পুঁজিবাদী ব্যবস্থা ব্যবহার করছে যাতে সাম্রাজ্যবাদী অ্যাক্টিভিটি তারা চালিয়ে যেতে পারে। এভাবেই কিন্তু লেনিন মার্ক্সবাদকে বুঝিয়েছেন, মার্ক্সবাদী তত্ত্বকে রাষ্ট্রের ডেফিনেশন বা রাষ্ট্র বোঝাতে মার্ক্সবাদী তত্ত্বকে ব্যবহার করেছেন। এখানে 5 বেসিক প্রিন্সিপালস এর উপর ফোকাস করা হয়েছে মার্ক্সিজমের, যার মধ্যে অন্যতম হচ্ছে ডায়ালেকটিক অফ ম্যাটেরিয়ালিজম। অলরেডি আমরা তোমাদেরকে আমি পড়িয়েছি। ক্লাস স্ট্রাগল তোমাদের আমি অলরেডি পড়িয়েছি আগের ক্লাসে। সেই সঙ্গে দ্য থিওরি অফ সারপ্লাস ভ্যালু, এটা খুব বেশি ডিসকাস করিনি, একটুখানি আমি ডিসকাস করে দিলাম এক্ষুনি, একবার করেও দেবো। আর হচ্ছে দ্য ইনভেটিবিলিটি অফ দি কমিউনিজম, অর্থাৎ কমিউনিজমের যে ভূমিকা সেটা, এবং ডায়ালেকটিক্যাল মেটালিজমকে ব্যবহার করে কিভাবে ডিক্টেরেসি অফ দি প্রোলেটারিয়েট, অর্থাৎ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে কাদের, শ্রমিকদের বা প্রোলেটারিয়েটদের একনায়কতন্ত্র কি করে প্রতিষ্ঠিত হবে, সেটার বিষয়ে আমি ডিসকাস করলাম। সারপ্লাস ভ্যালুর কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। সারপ্লাস ভ্যালুর কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরো একজন ব্যক্তি সে একটা কারখানা খুললো, এই কারখানাটা খুলতে তার খরচ হয়েছে 1 লাখ টাকা, জায়গা, তার ইনফ্রাস্ট্রাকচার এসব নিয়ে 1 লাখ টাকা খরচ হয়েছে। এবং সেই কারখানাটা হয়তো বস্ত্র কারখানা, হয়তো কোনো শাড়ি বা জাতীয় জিনিস তৈরি হয়, এবং সেই কারখানায় কিন্তু প্রত্যেকটা প্রোডাকশন, পার ইউনিট প্রোডাকশনে যে কাঁচামাল খরচ হয়, তাতে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ওই কলকারখানা চালানোর জন্য যে শ্রমিকের খরচ, এই সব কিছু ধরে আমরা দেখবো তার পার ডে পার ইউনিট প্রোডাকশনে খরচ হয় হচ্ছে 100 টাকা, 100 রুপিস। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা যখন মার্কেটে বিক্রি হয়, এটা 1000 রুপিসে বিক্রি হয়। ওকে, এটা হচ্ছে বিক্রির দাম 1000 রুপিস। 1 লাখ টাকা তার খরচ হয়েছিল, এস্টাবলিশমেন্ট খরচ। 100 টাকা পার ইউনিট ফর্মেশনে খরচ হয়, যার মধ্যে শ্রমিকের যে লেবার খরচ সেটা কিন্তু ইনক্লুডেড নয়, লেবার খরচটা আলাদা করে চিন্তা করতে হবে। লেবার খরচ শ্রমিককে দেওয়া হয় 100 টাকা করে, পার শাড়ি পিছু 100 টাকা করে লেবার খরচ দেওয়া হয়। ওই ধরো এমন কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো হাতে হয়তো করতে হয়, সেলাই টেলাই, তো সেই জন্য 100 টাকা করে পার শাড়ি পিছু শ্রমিকদের দেওয়া হয়। এবং এখানে 10 জন শ্রমিক কাজ করে প্রত্যেক দিন। ওকে, 10 জন শ্রমিক পার ডে 10টা করে শাড়ি তারা প্রোডাকশন করতে পারে। তার মানে 10 জন শ্রমিক মিলে প্রতিদিন 100 পিস শাড়ি সেখানে তারা ম্যানুফ্যাকচারিং করে। 100টা শাড়ি যে তারা তৈরি করলো, সেই 100টা শাড়িতে টোটাল ভ্যালু হচ্ছে 1000 টাকা করে, তার মানে হচ্ছে 100 ইন্টু 1000, 1 লাখ টাকা। তো 1 লাখ রুপিস, 1 2 3, 1 লাখ টাকা তারা ম্যানুফ্যাকচারিং করছে। কিন্তু যারা যে কারখানার মালিক, তাকে ইনভেস্ট কত করতে হচ্ছে পার ডে? সে শ্রমিকদের টাকা দিচ্ছে 1000 টাকা, শ্রমিকদের 1000 টাকা দিচ্ছে। ওকে, আর 100 টাকা করে পার খরচ হচ্ছে তার, পার শাড়ি পিছু 1000 টাকা করে।
তাহলে টোটাল তার 2000 রুপিস তার হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে, প্লাস তার হচ্ছে তার এই যে প্রোডাকশনটা বিক্রি হচ্ছে পার শাড়ি 1000 টাকা বিক্রি হচ্ছে, তো অবভিয়াসলি 10 টাইমস বিক্রি হচ্ছে মোটামুটি বলতে পারি, যদি বেসিক আমরা দেখি প্রায় 10 টাইমস, এক্স্যাক্টলি 10 টাইমস নয়, কারণ 200 রুপিস পার প্রোডাকশনে খরচ হচ্ছে। তাহলে তার কিন্তু একটা হিউজ এখানে কিন্তু খরচ এক্সট্রা ভ্যালু তৈরি হচ্ছে। কত সেটা আমরা দেখবো, সিম্পলি হিসাব করি যে 10,000 থেকে 2000 টাকা বাদ দিলাম, 8000 টাকা সেখানে কিন্তু এক্সট্রা তার ইনকাম হওয়ার জায়গা হচ্ছে। 8000 টাকা তার ইনকাম হচ্ছে, কিন্তু 8000 টাকাটা কাদের খাটনির টাকা? এই শ্রমিকদের খাটনির টাকা, এই যে 10 জন শ্রমিক কাজ করছে তাদের খাটনির টাকা। কিন্তু এই খাটনির টাকাটা তাদেরকে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু মালিক নিয়ে নিচ্ছে, কারণ সে এই 1 লাখ টাকা ইনভেস্ট করেছে এবং এটা দিনের পর দিন যখন চলতে লাগবে একটা সময় এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে। হয়তো 1 লাখ টাকা সে লোন নিয়ে এই কারখানাটা খুলেছিল, কিন্তু সে 8000 টাকা করে সে শোধ করে করে দেখো মোটামুটি সে 10 মাস 11 মাস 12 মাসে মোটামুটি টাকা শোধ হয়ে যাচ্ছে, এবং 13 মাস থেকে তার কিন্তু টোটালটাই এই 8000 টাকা করে তার বাড়তি হচ্ছে। এটাই হচ্ছে সারপ্লাস, অর্থাৎ অতিরিক্ত ইনকাম। তাহলে এই অতিরিক্ত 8000 টাকা করে পার আর ডে যে তার ইনকাম হচ্ছে, সেটা সে কি করবে? সে তো আস্তে আস্তে এটা জমতে জমতে 10 জন শ্রমিকের জায়গায় সে আস্তে আস্তে শ্রমিক 10-এর জায়গায় 100 1000 করে দেবে, তাহলে ম্যানুফ্যাকচারিং আরো বেড়ে যাবে, তাহলে সেখানে এই লাভের অঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে বর্ধিত যে ইনকামটা তার হচ্ছে, সেই ইনকামটা হচ্ছে সারপ্লাস। এই সারপ্লাসটা কি করে? এই কোম্পানির মালিকরা সারপ্লাসটা তাদের ব্যাংকে রেখে দেয় না, এরা তারা আবার নতুন কারখানা এস্টাবলিশ করতে হেল্প করে, বা একটা মেশিন ছিল আবার দুটো আর একটা নতুন মেশিন ইনস্টল করবে। 10 জন শ্রমিক ছিল, আরো 10 জন শ্রমিককে লাগাবে। একটা কারখানা ছিল, আরো 10খানা কারখানা তৈরি করবে। তাহলে এরা এই কারখানা মানে ব্যবসায়িক কনসেপ্টই হচ্ছে যে এই ব্যবসা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা জায়গায় 2, 3, 4 করে এই কারখানা কিন্তু বাড়তে থাকবে। এই কারখানা যত বাড়বে এইরকম ইনকামের ইউনিট আরো বাড়তে থাকবে, তাহলে তার মানে ইনকামটা আরো বাড়তেই থাকছে। বাড়তে বাড়তে একটা এমন অবস্থা হবে যেখানে ছোট ছোট হয়তো এরকম আরো অনেক ছোট ছোট কোম্পানি আছে, ছোট ছোট কারখানা আছে, এই বড় কোম্পানিগুলো তারা কিন্তু ছোট কারখানাগুলোকে কিনে নেবে এবং পুরো মার্কেটটাকে একচেটিয়া ব্যবসা করার তার মধ্যে টেন্ডেন্সি তৈরি হবে। আমরা দেখবো এটা খুব ভালো করে বুঝতে হবে, গরমকালে আমরা এখন অনেক সময় কোল্ড ড্রিঙ্কস খাই মার্কেট দোকানে গিয়ে, এই কোল্ড ড্রিঙ্কস গুলো দেখবে আলটিমেটলি কোম্পানি 2-1টা কোম্পানি তারাই কিন্তু সব কোল্ড ড্রিঙ্কস তৈরি করছে। অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে কোকাকোলা একটা কোম্পানি, আর মাউন্টেন ডিউ একটা কোম্পানি, স্প্রাইট একটা, কিন্তু আলটিমেটলি দেখো সবাই ম্যানুফ্যাকচারার যে মালিক সে একই, সে বিভিন্ন ফ্লেভারের ব্র্যান্ড তৈরি করে দিয়েছে, পাবলিকের মধ্যে কনফিউশন তৈরি করে দিয়েছে এবং বলেছে এইটা বেশি ভালো, এটা কম ভালো, এটা কম দাম, এটা বেশি দাম, এবং তার রেসপেক্টে যেমন যেমন কাস্টমার তার বেসিসে সেই কাস্টমার সেই প্রোডাকশনটা কিনছে, আলটিমেটলি টাকা দিয়ে কিন্তু সেই কোম্পানির ঘরে ঢুকছে। তো এইভাবে যখন একটা হিউজ পরিমাণ তার লাভ হতে থাকে তখন কিন্তু সে আর ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে পারে না। মানে হচ্ছে একটা দেশের মধ্যে যদি 100 কোটি মানুষ থাকে আর তার যদি প্রত্যেকদিন প্রত্যেকের যে কনজাম্পশন সেইটা 1 কোটি অনেক কম হয়, ধরো তাতে কনজাম্পশন 10 লাখ হয়, তো সে 15 লাখ ম্যানুফ্যাকচারিং করে বা 15 লাখ উৎপাদন করে কি করবে? সে 15 লাখ অতিরিক্ত যে 5 লাখ তার উৎপাদন হচ্ছে, এই 5 লাখ তখন তাকে কি করতে হবে? আরো অন্য মার্কেট খুঁজতে হবে। তখন সে ফরেন কান্ট্রির মার্কেট খুঁজবে, এবং ফরেন কান্ট্রির মার্কেট সেটারও তো একটা লিমিটেশন আছে, গোটা বিশ্বের যে প্রোডাক্ট যে চাহিদা সেটারও তো একটা লিমিট আছে, সেই লিমিটটাও যখন পূরণ হয়ে যাবে তখন সে কি করবে? তখন আর সে উৎপাদন করবে না। উৎপাদন করলে এখন তাকে কারখানা বন্ধ করে দিতে হবে, তার বিক্রি হচ্ছে না, জিনিস উৎপাদন হয়ে পড়ে আছে, প্যাকেটের পর প্যাকেট ঘরে তার স্টোরের মধ্যে পড়ে আছে। তখন সে ঠিক করবে যে ঠিক আছে আমরা এবার এটা কি করব, আমরা মানুষের কেনার তো একটা লিমিট আছে, মানুষ আর কিনতে পারছে না, চলো আমরা একটা ব্যাংক করব। এবং বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাংক তোমরা শুনেছো যে ক্ষুদ্র বিভিন্ন ব্যাংক তৈরি করা হচ্ছে। এই স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো আলটিমেটলি কোনো না কোনো কোম্পানির ব্যাংক, যেমন ধরো কোটাক মাহিন্দ্রা ব্যাংক, দেখবে কোটাক মাহিন্দ্রা বলে একটা ব্যাংক আছে, এটা অ্যাকচুয়ালি একটা কারখানা মানে ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রি থেকে তারা এখন ব্যাংক খুলেছে। এরকম প্রচুর আছে, এরকম ব্যবসায়িক ক্ষেত্র আছে যারা ব্যবসায়িক সেক্টর থেকে তারা ব্যাংকিং সেক্টরে এসেছে। এবং কি হচ্ছে, শিল্পের যে পুঁজি, সেই শিল্পের পুঁজি নতুন করে জায়গায় ইনভেস্ট করার জায়গা পাচ্ছে না বলে তারা কি করছে, তারা এবার এই ব্যাংকিং সেক্টরে টাকা ইনভেস্ট করছে। এবার দেখো একটা ব্যাংকিং সেক্টর সে এস্টাবলিশ করে, এখন দেখো ব্যাংকের একটা কমন জায়গা হচ্ছে ক্রেডিট কার্ড এন্ড লোন প্রোভাইড করা, বা আমরা জিরো কস্ট ফাইন্যান্সে তোমাকে বিভিন্ন প্রোডাক্ট কিনতে দেওয়া। আইফোন কিনবে কোনো অসুবিধা নেই, 2000 টাকা করে পার মান্থ তুমি ইএমআই দেবে, বা তুমি একটা
এলইডি টিভি কিনবে, কোনো অসুবিধা নেই, 500 টাকা করে পার মান্থ ইএমআই দেবে। এইভাবে গুচ্ছের ব্যাংক রয়েছে যারা কিনা এরকম বিভিন্ন ফাইন্যান্স খুলে রেখেছে, যে ফাইন্যান্স গুলো তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবে। আলটিমেটলি তোমার কিন্তু টোটাল তোমার যে মনস্তত্ত্ব সেটাকে নিয়ন্ত্রণ করছে। ধরো একজন ব্যক্তি রাস্তাতে যাচ্ছে, তার পকেটে একটা 4G ফোন আছে, কিন্তু সেই 4G ফোন থাকা সত্ত্বেও সে একটা 5G ফোনের অ্যাড দেখছে এবং তার মনে হচ্ছে বা 5G ফোনটা তো কিনলে হয়, দেখছে তার পাশে দাম লেখা আছে 20,000 টাকা, এদিকে তার হয়তো মাসিক ইনকামই হচ্ছে 15,000 টাকা, সে 20,000 টাকার ফোন কি করে কিনবে? দেখা যাচ্ছে কোন একটা ফাইন্যান্স বলছে আপনি 1,000 টাকা করে পার মান্থ পে করবেন, তারও সেও দেখছে যে আমার 15,000 টাকা ইনকামে 1,000 টাকা করে ইএমআই দেবো, বাকি 14,000 টাকা তোমার থেকেই যাবে, তাহলে আমি একটা ফোন কিনবো। কিন্তু তার রিকোয়ারমেন্ট ছিল না, তাকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এমন করে তাকে প্রলুব্ধ করা হয়েছে যে সে ওই জিনিসটা যেটা তার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় একটা জিনিস, সে তখন সেটাকে কিনছে। এই যে কনসেপ্ট, এটা কিন্তু পুরো এই মার্কেট স্ট্র্যাটেজি, যেটা আমাদের সাম্রাজ্যবাদের কনসেপ্ট, যেটা বিশ্বায়নের কনসেপ্ট এবং যেটা পুঁজিবাদী কনসেপ্টের মধ্যে রয়েছে, এই সব কিছু সারপ্লাস ভ্যালুর সঙ্গে কানেক্টেড। এই সারপ্লাস ভ্যালুর জন্যই শ্রেণী স্বার্থের মধ্যে দ্বন্দ্ব হয়, সারপ্লাস ভ্যালুর জন্যই যারা প্রলেতারিয়েট শ্রেণী তারা একটা সময় আন্দোলন করে, এই সারপ্লাস ভ্যালু পাওয়ার জন্যই যারা প্রলেতারিয়েট শ্রেণী তারা শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে সংগ্রাম করে, রেভলিউশন করে এবং সমাজ ব্যবস্থার বদল ঘটায়। যে সমাজ ব্যবস্থার বদল ঘটালে এইরকম যাবতীয় প্রাইভেট কোম্পানির কোনো কনসেপ্টই থাকবে না, পুরো সমাজ ব্যবস্থায় পরিচালিত হবে সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তো এটাই হচ্ছে মার্ক্সবাদের প্রতিপাদ্য বিষয়, মার্ক্সবাদ এটাই বোঝাতে চেয়েছে। তো এভাবেই কিন্তু কার্ল মার্কস এবং এঙ্গেলস তারা কিন্তু মার্ক্সবাদী তত্ত্বকে ব্যবহার করে, এবং বিশেষ করে লেনিন মার্ক্সবাদী তত্ত্বকে ব্যবহার করে আমাদের পুরো আইডিয়া অফ স্টেট বা স্টেটের যে ফিচার বা ফাংশন সেগুলোকে ডিকটেট করে দিয়েছে। নেক্সট আমরা ফোকাস করব গান্ধীয়ান থিওরি, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। গান্ধীবাদী তত্ত্ব একটু অন্যরকম কথা বলেছেন, ঠিক যেমন মার্ক্সবাদী তত্ত্ব আমরা দেখবো যে মানে প্রথাগত যে পথ, সেই পথে না হেঁটে একটু অন্যরকম পথে হেঁটেছেন বা অন্যভাবে ভেবেছেন। গান্ধীজিও কিন্তু সেই একই রকম ভাবে অন্য পথে হেঁটেছেন, এবং সেই পথটা কিরকম পথ? সেই পথটার প্রথম বক্তব্য হচ্ছে অহিংসা, অর্থাৎ আমি যা করব আমার অ্যাক্টিভিটির মধ্যে কোনো হিংসাত্মক অ্যাক্টিভিটি থাকবে না। দ্বিতীয়ত আমি কি করব? আমি আমার লাইফস্টাইলে বদল ঘটাবো, আমার লাইফস্টাইল খুব বেশি আড়ম্বরপূর্ণ নয়, বরং একটা সাদামাটা জীবন যাপন আমি করব। এবং থার্ড ওয়ান বলছেন যেখানে যারা রিচ পিপল সমাজের মধ্যে, তাদের মধ্যে একটা বোধোদয় তৈরি করতে হবে, বোধোদয় নিয়ে আসতে হবে, যাতে তারা মনে করে যে এই সমাজের সবকিছু কিন্তু তার একার ভাগে নেই, এটা সমাজের জিনিস। ফলে এই অতিরিক্ত সম্পত্তি তার যেটুকু তার প্রয়োজন প্রাত্যহিক তার পুণ্যবৃত্তির জন্য, তার লাইফস্টাইলের জন্য সেটুকু রাখবে, বাকি অতিরিক্ত সম্পদ সে কি করবে? সমাজের জন্য সেটা দান করবে। কিরকম কনসেপ্টটা? ধরো আমার বাড়ির বা উঠোনের মধ্যে একটা আম গাছ আছে, সো এটা পাড়ার মধ্যে একমাত্র আম গাছ, প্রচুর আম হয়। আমার পরিবারে 2জন 3জন 4জন হয়তো ব্যক্তি আছেন, তো সেই 4জন ব্যক্তি যে আমের প্রয়োজন, প্রতিদিন যদি আমি ধরি যে 8টা করে আম খাচ্ছে, তাও দেখা যাবে যে মানে ওই আম 3 মাস 4 মাস ধরে খেয়েও শেষ করা যাবে না। তাহলে আমাদের এখানে প্রচুর প্রোডাকশন হচ্ছে, একটা বা দুটো আম গাছ আছে, সেই দুটো আম গাছে হয়তো কয়েক হাজার আম হয়, কিন্তু আমার অতিরিক্ত সে আমের প্রয়োজন নেই, তাই আমি কি করি? ওই আমটাকে বিক্রি করে দিই, ওই আমটাকে সেল করে দিই। গান্ধীজি বলছেন না, এরকম করার দরকার নেই। গান্ধীজি বলছে তোমার বাড়ির প্রয়োজনে যেটুকু লাগবে লাগুক, বাকিটা তুমি তোমার পাড়ার জন্য দাও, পাড়ার সবাই তার প্রয়োজন মতো আসবে, তোমার ওই গাছ থেকে সে আম নেবে এবং সে তার প্রয়োজন পূরণ করবে। তার মানে ওই আম গাছটাই যদি কোনো ছাগল এসে বা কোনো গরু এসে আম গাছটাকে খেতে যায় বা আম গাছের গাছপালা গুলোকে কোনো ডিস্টার্ব করে, সেটাকে আটকানোর দায়িত্ব কিন্তু আমার। তার মানে আমি অ্যাকচুয়ালি ওই আম গাছটার প্রোটেক্টর, আমি অচি হিসেবে কাজ করব, অচি হিসেবে আম গাছটাকে রক্ষা করব। কিন্তু কার জন্য করব? সমাজের জন্য, আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য, আমার ফ্যামিলির জন্য নয়, আমি সমাজের জন্য ব্যবহার করব। আমার পাড়ার প্রত্যেকটা মানুষ ওই আম গাছ থেকে সুবিধা পায়, সেই সুবিধা পাওয়ানোর জন্য আমি সেই কাজ করব। সো এইভাবে গান্ধীজি কিন্তু একদম গ্রামের, আমরা যদি দেখি প্রত্যন্ত গ্রামের মানুষরা এখনো কিন্তু এই কনসেপ্ট ফলো করে। তোমরা দেখেছো যে সেখানে কিন্তু তাদের গাছে কোনো প্রোডাক্ট মানে এরকম কোনো গাছে কোনো উৎপাদন হলে সেই উৎপাদন কিন্তু তারা নিজেরা সবসময় সেটাকে ফলো করতে চায়, এবং সেই উৎপাদনে তারা কিন্তু সেই উৎপাদনটাকে তারা সবসময় নিজেদের প্রয়োজন মেটানোর পরেও পাড়ার লোকজনকে দেয়। সেই কনসেপ্টটাই কিন্তু গান্ধীজি ফলো করতে চেয়েছেন। অর্থাৎ গান্ধীজি কিন্তু একদম গ্রামীণ যে ভারতবর্ষের যে উদাহরণ বা গ্রামীণ ভারতবর্ষের প্রতি তার যে আকর্ষণ, সেটা কিন্তু এই তত্ত্বের মধ্যে তিনি বুঝিয়েছেন। যাই হোক, আমরা দেখি একটুখানি এই গান্ধীজির কনসেপ্টের মূল দিকগুলো। তিনি বলছেন রাষ্ট্রের ভিত্তি হওয়া উচিত সবসময় অহিংসা।
রাষ্ট্র নিজেও অহিংসা পদ্ধতি ফলো করবে, রাষ্ট্র সবসময় হিংসাত্মক বল প্রয়োগের মতো অ্যাক্টিভিটি করবে না। এবং ট্রাস্টিশিপ কি হবে, ধনীরা সমাজের জন্য সম্পদের রক্ষক হিসেবে কাজ করবেন, ট্রাস্টিশিপ হিসেবে তারা কাজ করবেন। আর বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করো, ক্ষমতাকে সবসময় মানে একদম সবারই জন্য একটা জায়গায় সেন্ট্রালাইজ করে রেখো না, এটাকে সকলের কল্যাণের জন্য ইউজ করো। সর্বোদয়, এবং সর্বোদয় বা সর্ববোধোদয়ের ব্যবস্থা করা হোক, যাতে সবারই মধ্যে এই কনসেপ্টটা তৈরি হয় যে আমাদের যা কিছু আমাদের ব্যক্তিগত বিষয় তা অতিরিক্ত যদি হয়, আমার প্রয়োজনের অতিরিক্ত হয়, তাকে আমরা সমাজের জন্য সেটা প্রোভাইড করে দেবো। সো এই কনসেপ্ট থেকে বিকেন্দ্রীকরণের কনসেপ্টের উপর বেস করেই গান্ধীজি কিন্তু পরবর্তীকালে তার যে গ্রাম স্বরাজের কনসেপ্ট তিনি আলোচনা করেছিলেন। এখানে আমরা ওয়ান বাই ওয়ান গান্ধীজি বা বাপুজি আমরা বলি, সেই বাপুজির কয়েকটা প্রধান আইডিওলজি আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। নাম্বার ওয়ান, তিনি ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স অর্থাৎ সত্য এবং অহিংসার উপর জোর দিয়েছিলেন। ওকে, তাহলে সদা সত্য পথে থাকতে হবে এবং সত্যের প্রতি আগ্রহকেই তিনি কি বলছেন, সত্যাগ্রহ। ওকে, তো এটার উপর বেস করেই সত্যাগ্রহ কনসেপ্ট তৈরি হয়। আর সেই সঙ্গে অহিংসা, সত্যাগ্রহ তখনই, সত্যের প্রতি আগ্রহকে তখনই মান্যতা দেওয়া যাবে যখন তা অহিংসা পদ্ধতি ফলো করবে। বিপক্ষ হয়তো তোমাকে বারবার তোমাকে হিংসা করার জন্য উদ্বুদ্ধ করছে, কিন্তু তুমি তোমার কর্তব্যে, তোমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তুমি কিন্তু অটল থাকবে। এই যে অন্যের ফাঁদে পা না দেওয়া, অন্যের হিংসাত্মক অ্যাক্টিভিটির প্রতি সাড়া না দেওয়া, নিজে অহিংসা থাকা, এটাকেই তিনি সত্যাগ্রহ বলে ইন্ডিকেট করছেন। এবং গান্ধীজি বলছেন সত্যাগ্রহ ফলো করা খুব সহজ বিষয় নয়, খুব কঠিন জিনিস। একজন আমাকে এক ঘা মারলো, তো আমি তাকে একটা এক ঘা মেরে দিলাম উল্টে, তো এটা খুব সহজ একটা বিষয়। কিন্তু একজন আমাকে মারছে ক্রমাগত, আর আমি তাকে মারছি না, বরং তাকে গোলা ফুল দিয়ে আসছি গিয়ে। সো দিস ইজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটি। এবং এই ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটি রক্ত মাংসের সাধারণ মানুষের পক্ষে খুব মানে স্ট্রিক্টলি ফলো করা বা কনস্ট্যান্টলি ফলো করাটা খুব মুশকিলের। একদিন দুদিন হয়তো ভালো লাগলো, কিন্তু তৃতীয় দিনের দিন তোমার বিরক্ত লাগবে এবং তুমি ঠিক তাকে হিট করে দেবে। সো এটা তিনি করতে একদমই নিষেধ করেন। তিনি বলছেন যে বিপক্ষকে মানে চরম একটা মানে নিরাশায় ফেলতে হবে, যে বিপক্ষ আমাকে কোনোভাবেই অ্যাটাক করছে না, এবং তার মধ্যে বোধোদয় তৈরি করতে হবে যে দেখো, যে তুমি হিংসা করছো, তোমার হিংসাকে আমি স্টপ করছি। এবং সেই হিংসাকে স্টপ করার মধ্য দিয়েই গান্ধীজি সত্যের প্রতি আগ্রহের কনসেপ্টকে দাঁড় করিয়েছেন। তাহলে এই হচ্ছে সত্যাগ্রহের কনসেপ্ট, অহিংসা যা ট্রুথের উপর বেস করে এবং তার উপর বেস করে সত্যাগ্রহ কনসেপ্ট। আর তারপরে সর্বোদয়, অর্থাৎ যেসব ধনী ব্যক্তি রয়েছে সমাজের, তাদের মধ্যে বোধোদয় তৈরি করা যে সমাজের সবকিছু সবারই স্বার্থে ব্যবহার করা উচিত। তার উপর বেস করে গান্ধীজি বিকেন্দ্রীকরণের কনসেপ্ট নিয়ে আসছেন, যে বিকেন্দ্রীকরণের উপর বেস করে তিনি স্বরাজ থিওরি বা গ্রামীণ যে স্বরাজ তত্ত্ব তা তিনি নিয়ে আসছেন। সেই সঙ্গে ট্রাস্টিশিপের কনসেপ্ট, অর্থাৎ সমাজের অচি হিসাবে এইসব ধনী ব্যক্তিরা সম্পদের রক্ষক হিসেবে কাজ করবেন। অ্যান্ড দেন স্বদেশী কনসেপ্ট, অর্থাৎ স্বদেশী পদ্ধতি, স্বদেশী ভাবধারা, স্বদেশী ভাবনা চিন্তার দ্বারা ভাবিত হওয়া, স্বদেশী পোশাক, স্বদেশী বিদেশি দ্রব্য বর্জন, এইসব কিন্তু স্বদেশী অ্যাক্টিভিটি হিসেবে ইন্ডিকেটেড হয়। তো গান্ধীজির এই বলতে পারো যে 6 দফা যে প্রিন্সিপাল, সেই 6 দফা প্রিন্সিপাল বা আইডিওলজির উপর বেস করে টোটাল গান্ধীজির যে কনসেপ্ট রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রতত্ত্ব, সেটা কিন্তু এই 6টা ইন্ডিভিজুয়াল আইডিওলজির উপর দাঁড়িয়ে আছে। চলো আমরা চলে আসি পরের পোর্শনের উপর ফোকাস করব। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আইডেন্টিফাই করে দিচ্ছি। প্রথম প্রশ্নটা দেখো, সিম্পল একটা প্রশ্ন বলছে, হু রিগার্ডেড দ্য স্টেট অ্যাজ দ্য রিয়েলাইজেশন অফ এথিক্যাল স্পিরিট? কে রাষ্ট্রকে নৈতিক চেতনার বাস্তবায়ন বলেছে? এখানে কে বলে কোশ্চেন আছে। এই কোশ্চেনটা যদি কোন মতাদর্শ বা কোন আইডিওলজি এটা বলেছে, তাহলে আমরা এটা প্রথমত আদর্শবাদী ভাবনা চিন্তা, এটা আদর্শবাদ এই ধরনের কথা বলে। আদর্শবাদ সবসময় নৈতিকতা, মূল্যবোধ এইসবের কথা বলে। অনেকে বিহেভিয়ারাল বা আচরণবাদের সঙ্গে কনফিউজড হয়। আচরণবাদ আর এই আদর্শবাদের মধ্যে প্রধান ফারাক হচ্ছে, আদর্শবাদ শুধুমাত্র নৈতিকতার উপরই বেস করবে, আচরণবাদ কিন্তু শুধু নৈতিকতা নয়, যে কোনো ধরনের আচরণকেই ইনক্লুড করে। এটা নৈতিকতার জায়গায় অনৈতিক চেতনা হলো সেটাকেও আচরণবাদ সাপোর্ট করবে, কিন্তু আদর্শবাদ শুধুমাত্র নৈতিক
যা ভালো, যা ইতিবাচক সেই রকম বিষয়কেই মান্যতা দেয়। তো অবশ্যই এটা একটি আদর্শবাদী তত্ত্বের কথা, এবং আদর্শবাদী অন্যতম তাত্ত্বিক হিসেবে আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হেগেল। তো এটা অবশ্যই হেগেলেরই বক্তব্য। ওকে, হেগেল ছাড়াও গ্রিনও রয়েছেন আরেকজন অন্যতম আদর্শবাদী হিসেবে, প্লেটো আছে, অ্যারিস্টটল আছে, এরাও সবচেয়ে বিখ্যাত সব আদর্শবাদী তাত্ত্বিক। দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছে, হুইচ থিঙ্কার সাপোর্টেড দ্য আইডিয়া অফ পজিটিভ ফ্রিডম অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট থ্রু দি স্টেট? কে ইতিবাচক স্বাধীনতা ও রাষ্ট্রের মাধ্যমে নৈতিক বিকাশের কথা বলেছেন? আমি এক্ষুনি বলছিলাম যে নৈতিকতার কথা হয়, নৈতিকতার আদর্শ বা রাষ্ট্র প্রতিষ্ঠানটাকে নৈতিক প্রতিষ্ঠান বা রাষ্ট্র নৈতিক বিকাশের জন্য কাজ করবে, এই সব আদর্শবাদী তত্ত্ব বলে। এবং আদর্শবাদী তত্ত্বের মধ্যে এই পার্টিকুলার কথাটা, এটা কিন্তু টি.এইচ. গ্রিনের বক্তব্য। টি.এইচ. গ্রিন তিনি বলছেন যে তিনি বলছেন যে দ্য আইডিয়া অফ পজিটিভ ফ্রিডম বা পজিটিভ ফ্রিডমের কনসেপ্টটাকে মোরাল ডেভেলপমেন্টের কাজে ইউটিলাইজ করতে, এবং স্টেট হচ্ছে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষের এই নৈতিক বিকাশে হেল্প করবে, এবং পজিটিভ ফ্রিডমের থ্রু দিয়ে সেই সাহায্য করা হবে। নেক্সট হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, which of the following is not associate, carefully, is not associate with Gandhian view of the state? গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বের যে বক্তব্য বা ভিউ, তার মধ্যে কোনটা পড়বে না? আমরা গান্ধীজির তত্ত্বে এক্ষুনি 6টা গুরুত্বপূর্ণ বিষয়কে আইডেন্টিফাই করেছিলাম। নাম্বার 1 আমরা পড়েছিলাম হচ্ছে কি, আমরা পড়েছিলাম ট্রুথ, ট্রুথের সঙ্গে নন ভায়োলেন্স, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স। সেকেন্ড আমরা পড়েছিলাম কি, সত্যাগ্রহ, সত্যের প্রতি আগ্রহ। 3 নম্বর আমরা পেয়েছিলাম সর্বদয়া। 4 নম্বর আমরা কি পেয়েছিলাম? 4 নম্বর আমরা পেয়েছিলাম ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। 5 নম্বর আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম অছি বা ট্রাস্টিশিপ। and 6 নাম্বার 6 আমরা কি পেয়েছিলাম? 6 নম্বরে আমরা পেয়েছিলাম স্বদেশী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভায়োলেন্স, এটা কিন্তু তার কনসেপ্টে নেই, বরং তার নন ভায়োলেন্স তার ভিউ এর মধ্যে পড়ে। সো ভায়োলেন্স ইজ অ্যাবসলিউটলি রং। এবার যদি কোশ্চেন দেয় ভায়োলেন্স, এই যে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিল যে হুইচ অফ দি ফলোইং ইজ অ্যাসোসিয়েট, নট নয়, ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি ভিউ অফ, কোন ধরনের রাষ্ট্রতত্ত্ব আমরা ভায়োলেন্সকে সাপোর্ট করতে দেখব? মার্ক্সবাদী ইডিওলজি। মার্ক্সবাদী ইডিওলজি, সেখানে কিন্তু ভায়োলেন্স, রেভলিউশন এগুলোকে সাপোর্ট করা হয়। মার্ক্সিস্ট ইডিওলজিতে ভায়োলেন্স রোল হয়েছে। তাহলে হিংসাত্মক অ্যাক্টিভিটিকে সাপোর্ট করা হয় কোথায়? মার্ক্সবাদে। চলে আসবো নেক্সট। সো যে পয়েন্টগুলো আমাদের এই চ্যাপ্টার থেকে মনে রাখতে হবে, দুটো টপিক আমরা এই চ্যাপ্টারের মধ্যে কভার করেছি। একটা পোর্শনে আমরা আমাদের যে অরিজিন অফ দি স্টেটের মধ্যে বিবর্তনবাদ সম্পর্কে আমরা ফোকাস করেছি, এবং সেই সঙ্গে রাষ্ট্রের যে ফাংশন গুলো তার মাধ্যম হিসাবে আমরা 3টি প্রধান তত্ত্বকে ফোকাস করেছি। নাম্বার 1 আমরা ফোকাস করেছি হচ্ছে আমাদের বিভিন্ন মার্ক্সবাদী তত্ত্বের কনসেপ্ট গুলোকে, এবং সেই সঙ্গে আমরা আলোচনা করছি নির্দিষ্ট কিছু রাষ্ট্রবিজ্ঞানী সম্পর্কে, গান্ধীবাদ সম্পর্কে। তো সেখানে আমরা প্রধান যে পয়েন্টগুলো মনে রাখবো, নাম্বার 1 বিবর্তনবাদী তত্ত্ব এই ধারণাকে তুলে ধরে যে রাষ্ট্র কোনো কৃত্রিম বিষয় নয়। তাহলে রাষ্ট্র কি রকম বিষয়? প্রাকৃতিক বিষয়। প্রাকৃতিক ক্ষেত্রে কি হয়? কোনো কিছুর পরিবর্তন হয়। আমরা বিবর্তনবাদে পড়েছিলাম যে উদ্বর্তনের বিবর্তন, তাহলে যে হচ্ছে বেটার সেই এক্সিস্ট করবে, বাকিরা সবাই গায়েব হয়ে যাবে। তো সেই একই কনসেপ্ট এখানে কিন্তু রাষ্ট্র একটা সময় যেটা ফ্যামিলি থেকে শুরু হয়েছিল, সেই ফ্যামিলি সময়ের সঙ্গে সঙ্গে খুব স্থির গতির মধ্য দিয়ে ডেভেলপ হয়ে আজকে স্টেটের রূপ গ্রহণ করেছে। সো এই হচ্ছে আমাদের বিবর্তনবাদী তত্ত্ব। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে, বিবর্তনবাদী তত্ত্ব যে স্টেটের কনসেপ্ট, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু স্টেটের কনসেপ্ট অনেকটা ম্লান হয়ে গেছে। আজকে আমরা বিভিন্ন রিজিওনাল কোঅপারেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি, এবং সেখানে কিন্তু স্টেটের ব্যারিয়ার নেই বললেই চলে। আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি। ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে এমন একটি অর্গানাইজেশন যেখানে সব রাষ্ট্রগুলো নিজেদের স্বেচ্ছায় সার্বভৌমত্ব ছেড়ে দিয়ে একটা ইউনাইটেড
বডি তৈরি করেছে, যেখানে তারা একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্র ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, ভ্রমণ করার ক্ষেত্রে কোনো রকম ট্যাক্স দিতে হয় না, কোনো রকম ভিসা দিতে হয় না। উইদাউট ভিসা, উইদাউট ট্যাক্স, কোথাও কোথাও উইদাউট পাসপোর্ট তারা কিন্তু ভিজিট করতে পারে। তো এভাবে ব্যারিয়ার্স, কান্ট্রি টু কান্ট্রি যে ব্যারিয়ার্স থাকে, যে ব্যবধান থাকে, যে 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 ফারাক থাকে, সেই ফারাকটাকে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রের যে স্বকীয়তা সেটা কোথাও গিয়ে একটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন যেমন ইউনাইটেড নেশন থেকে শুরু করে, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট থেকে শুরু করে, এগুলোও কিন্তু একইভাবে সেই বিষয়কে প্রমোট করে, যেখানে কোথাও গিয়ে স্টেটের যে স্বাধিকার, স্টেটের যে নিজের যে ব্যক্তিগত স্টেপ, সেটাকে কিন্তু ম্লান করে দিচ্ছে। সো হেগেলের বক্তব্য কি বলছে, যে স্টেট ইজ দ্য এম্বডিমেন্ট অফ এথিক্যাল স্পিরিট। তাহলে এথিক্যাল স্পিরিট, নৈতিক যে বিকাশের একটা আমরা বলবো, এটা হচ্ছে একটা পথ। নেক্সট হচ্ছে টি.এইচ. গ্রিন কি বলছেন, রাষ্ট্র নৈতিক এবং আত্মিক বিকাশের সহায়ক। একই রকম কথা, দুজনেই আদর্শবাদী তাত্ত্বিক, এবং দুজন আদর্শবাদী তাত্ত্বিকই আমাদের সিলেবাসে রয়েছে, দুজনকে আমরা ভালো করে জেনে নিয়েছি। নেক্সট আমরা পড়বো মার্ক্সবাদী সম্পর্কে। বলছেন, এটা মনে রাখতে হবে, মার্ক্সবাদীরা মনে করেন ইতিহাসের এক বিশেষ স্তরে রাষ্ট্রের সৃষ্টি, আবার একটা সময় তা অবলুপ্তও হবে। তাহলে এই যে ভবিষ্যৎবাণী, একটা সময় সেটা তৈরি হয়েছে, কারণ আমরা জানি আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় তো কোনো রাষ্ট্র বলে কিছু ছিল না, তারপরে আস্তে আস্তে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তাহলে সমাজের বিকাশে যেমন একটা সময় রাষ্ট্র তৈরি হয়েছে, মার্ক্সবাদীরা বলছেন যে একটা সময় যখন শ্রেণী সংগ্রাম থাকবে না, শ্রেণী বিভাজন থাকবে না, তখন রাষ্ট্র নামক অর্গানাইজেশনের কোনো প্রয়োজন নেই, কারণ শ্রেণী অবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রকে রেখে দেওয়া। যদি শ্রেণী না থাকে, শ্রেণীর মধ্যে বিভাজনই না থাকে, তাহলে রাষ্ট্রের প্রয়োজনও নেই, তাই রাষ্ট্র নামক সংগঠনেরও অবলুপ্তি ঘটে যাবে। এন্ড দেন গান্ধীজির বক্তব্য, গান্ধীজির মতে ট্রাস্টিশিপ ও বিকেন্দ্রীকরণের পক্ষে তিনি ছিলেন। ট্রাস্টিশিপ মানে হচ্ছে সমাজে যারা রিচ পিপল, তারা তাদের যাবতীয় সম্পদকে রক্ষা করবে সমাজের স্বার্থে। আর বিকেন্দ্রীকরণ বলছে যে গ্রামীণ স্বরাজ বা গ্রামের যে মানুষ, তারা কি করবে, তাদের গ্রাম স্বরাজকে তাদের একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে দেবে, যেখানে তাদের নিজেদেরকে ইনভলভ করবে গ্রামীণ ডেভেলপমেন্টে। তার মানে আমরা জানি সরকারি কোনো পদক্ষেপ যখন কোনো একটা প্রজেক্ট চলে, তখন সেটা কিন্তু পাবলিক নিজেদের প্রজেক্ট বলে মনে করে না। সরকারি প্রজেক্ট, কাজ করলেও মাইনে পাবে, কাজ করলেও টাকা পাবে, এরকম একটা ব্যাপার। এখানে কিন্তু তা নয়, এখানে গ্রামের মানুষকে ইনভলভ করা, যে তারা তাদের ডেভেলপমেন্টে নিজেরাই ইনভলভ হবে, এভাবে গ্রামের মানুষকেই গ্রামের কাজে ইনভলভ করানো। তাহলে আমাদের ভারতবর্ষে আমরা জানি কেন্দ্র সরকার রয়েছে যে কিনা গোটা ভারতবর্ষকে দেখে, রাজ্য সরকার রয়েছে যে কিনা পার্টিকুলার স্টেটকে দেখে, কিন্তু পার্টিকুলার গ্রামকে দেখার জন্য আলাদা করে কেন্দ্রের পক্ষে সম্ভব নয় গোটা ভারতবর্ষে কয়েক কোটি গ্রাম আছে সেই গ্রামগুলোকে লক্ষ্য রাখা, বা রাজ্যের পক্ষে সম্ভব নয় কয়েক হাজার বা লক্ষ গ্রাম আছে সেই গ্রামগুলোকে লক্ষ্য রাখা। তো তখন কি করা হয়, গ্রামের মানুষকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমাদের গ্রামে 2000-5000 জনসংখ্যা আছে, তোমরাই ঠিক করো যে গ্রামের পঞ্চায়েত কি হবে, সেই পঞ্চায়েত কি কাজ করবে, এবং পঞ্চায়েত যদি কাজ ঠিকভাবে না করে তার জন্য কৈফিয়ত তোমরাই ওদের কাছ থেকে চেয়ে নেবে। এইভাবে গ্রামের মানুষের হাতেই ক্ষমতা দিয়েছে, রাজনৈতিক ক্ষমতা, যেখানে গ্রামের মানুষ কিন্তু খুব সহজে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টে প্রত্যক্ষভাবে ইনভলভ হতে পারে। তো এটাই হচ্ছে গ্রাম স্বরাজ, যেটা আমরা গান্ধীজির তত্ত্বে পেয়েছি। এই গ্রাম স্বরাজের উপর ভিত্তি করে পরবর্তীকালে আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হয়েছে, আমরা পরের ক্লাসগুলোতে সেটা আমরা পড়বো। এই থিওরি পার্টের মধ্যে রয়েছে পঞ্চায়েতি রাজ সিস্টেম। সো এই হচ্ছে আজকে আমাদের পলিটিক্যাল থিওরির এবং থটের পোর্শন। আশা করছি খুব সহজে বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পেরেছো। একটু বাড়িতে পড়ো, এবং যেগুলো খুঁটিয়ে প্রশ্ন হতে পারে, আমি তো পুরো রাষ্ট্রবিজ্ঞানীদের নাম বললাম, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন বইপত্রের নাম, তাদের কোটেশন দিয়েও প্রশ্ন নিতে পারে, ওগুলো একটু খুঁটিয়ে পড়ে নিতে হবে। আমার নোটস থেকে যেটুকু পেয়ে যাবে তো ভালো, তার সঙ্গে সঙ্গে নিজের কাছে যে বইটি রয়েছে সেই বইটিকে ব্যবহার করো এবং কমপ্লিট করো এই প্রত্যেকটা পার্টকে। থ্যাংক ইউ।